আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও স্বাগত। আজকে চলে এসেছি পজিটিভ বার্তার আবারও একটি নতুন আলোচনা নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে পজিটিভ বার্তায় রয়েছি, আজকে আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি অঞ্জনা চক্রবর্তী ম্যাডাম। তো ওনার সাথে পরিচয় করে নেব। তার আগে তো আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন ওনার সঙ্গে আমরা আলোচনা করব সমাজে নারীদের বর্তমান ভূমিকা নিয়ে। আজকের সমাজে নারীরা আর শুধুমাত্র গৃহিণী নন, তারা শিক্ষায়, কর্মসংস্থানে, রাজনীতি থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তি সব ক্ষেত্রে নিজেদের দৃঢ় পদচারণার প্রমাণ করেছেন। নারী এখন শুধু পরিবারের সহায়ক নন, তিনি সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। আত্মনির্ভরশীলতার, সচেতনতা ও নেতৃত্বের গুণে তারা এগিয়ে চলেছেন, ভেঙে দিচ্ছেন প্রথাগত চিন্তার বেড়াজাল। তবে চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে, লিঙ্গ বৈষম্য, নিরাপত্তাহীনতা, শিক্ষার অসমতা ইত্যাদি। এই সব দূর করতে গেলে আমাদের আরও সচেতন হতে হবে এবং সহনশীল হতে হবে। এই প্রসঙ্গে আজকের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে আমরা শুনব একজন বিশিষ্ট অতিথির কাছ থেকে সমাজের নারীদের ভূমিকা নিয়ে তার মূল্যবান কিছু মতামত। চলুন আজকে আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামের সঙ্গে পরিচয় করে নেব। নমস্কার ম্যাডাম, আপনাকে পজিটিভ বার্তার পর্দায় অনেক অনেক স্বাগত। তো ম্যাডাম, প্রথমেই আপনার কাছ থেকে জেনে নেব আপনার পরিচয়টুকু একটু। পরিচয় বলতে তো এমন কিছু আমার কোনো বিশেষ পরিচয় নেই। আমি ছোটবেলা থেকে পড়াশোনা ওয়েস্ট বেঙ্গলের মেয়ে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরা বিবাহ সূত্রে এসেছি। এখানে এসে আমি এখানে চাকরিও করছি। আমি লাইব্রেরিয়ান একজন। আমি ত্রিপুরাতে বিভিন্ন কলেজে লাইব্রেরিয়ান হওয়ার পরে রিটায়ারমেন্টের পরেও এখন আমি বর্তমানে ফরেন্সিক ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান হিসাবে আছি। এখন এই আমার পরিচয়। আর এমনিতে তো যা পরিচয় থাকে। আমার নাম অঞ্জনা চক্রবর্তী, আমি কলকাতা থেকে এসেছি। এটুকুই আমার বিশেষ কোনো পরিচয় আর নেই। তবে আপনারা কি জানতে চান আমার থেকে সেটাই একটু। না, এরপরেও আমরা জানি যে আপনি মাঝে মধ্যে লেখালেখিও করেন, নিজের স্বরচিত কবিতাও পাঠ করেন। লেখালেখি বলতে আমি সেইভাবে কোনো কবির বা আমাদের একটা কবিতা আছে, পোয়েট ফাউন্ডেশন নামে একটা সংস্থা আছে যেটা ইন্টারন্যাশনাল, সেই এইটার সাথে আমি যুক্ত, এটার সদস্য আমি। কিন্তু লেখালেখি বলতে যা বোঝায়, কবিরা যেরকমভাবে ইয়ে করে, অথচ ভাবগম্ভীর লেখাটা কি আমার নয়। আমি কবিতা লিখি, কীরকমভাবে লিখি, যেমন একটা খুব ছোট্ট বলতে পারি। আমি যেমন প্রত্যেক দিনের যে কাজ করি তার মাঝখানে কোনো একটা জিনিস আমার কাছে খুব অ্যাট্রাকটিভ লাগলো, সেই জিনিসটাকে নিয়ে, সেই মন ছুঁয়ে গেল। যেমন কিচ্ছু না, সাধারণ একটা জিনিস। আমি একদিন ভাত বসিয়েছিলাম। ভাতটা বসানোর পরে আমি নিচে বসে তরকারি কাটছি, উপরে ভাতটা হচ্ছে। তা ভাতটা টকবক করে যখন ফুটছে, তখন আমার মনের মধ্যে একটা ভাব এলো যে এই যে চালগুলোকে দিয়ে দিলাম, চালগুলো কিন্তু কি হবে, চালগুলো মরে যাবে, মরে গিয়ে ওরা একটা খাদ্য হবে। তা আমি সেটা একটা হঠাৎ আমার মনে আসলো, আমি কবিতা লিখলাম, চালের আর্তনাদ। শুনতে কি পাও তোমরা একটি চালের আর্তনাদ? পাও না জানি, তোমাদের চাই ক্ষুধার অন্নের স্বাদ। গরম জলে ঝাঁপ দিয়ে সে জীবন দিল তার, দেহকানা দান করে সে খাদ্য হয় সবার। দেহ যে করলো উৎসর্গ, যে করলো দেহ, শোকসভা কি করে কেহ? ভোজন বেলায় কেউ কি স্মরণ করে তাহার নাম? জীবন দিয়ে জীবন দিল, চায় না প্রতিদান। এই ওইটা আমার তখন ওই রকমভাবে আমি কবিতা লিখি। কিন্তু কবিরা অনেক সময় ভাবগম্ভীর কবিতা লেখেন, এটার পিছনে অনেক রকম ওই রকম কবিতা আমি লিখি না, বা ওই রকম কবি আমি নই, অত উচ্চ লেভেলের কবি আমি নই। আমার কবিতা মাঝে মাঝে এরকম ছোট ছোট কবিতা, এখানে খুব যা কবিরা যেমন বই বার করে বা নিজের ইয়েদের ছাপায়, সেরকম না। জয়ন্তী প্রকাশনী আমার কবিতা মাঝে মাঝে নেয়, নিয়ে এরকম ছোট ছোট কবিতাগুলো ওনার এই পত্রিকায় বার করে। এইটুকুই আমার কবি পরিচয়, এর থেকে বেশি কিছু। খুব সুন্দর পরিচয় দিতে গিয়ে ম্যাডাম একটা খুব সুন্দর ছোট্ট করে কবিতা বলে দিলেন, নিজের স্বরচিত কবিতা, যেটা কিনা সত্যি অপূর্ব। একটা ভাত হাঁড়িতে ফুটছে, সেটি কাজ করতে করতে উনি সেটা নিয়ে কবিতা লিখে ফেলেছেন এবং সেটাই আমাদেরকে পাঠ করে শোনালেন। সত্যি খুব সুন্দর ম্যাডাম। হ্যাঁ, এরকমই কবিতা আমরা সত্যি শুনতে চাই আপনার কাছ থেকে, যদি আপনি একটু আমাদেরকে বলেন। তো শুনে নেব। তার আগে বলবো ম্যাডামকে যে আমরা আলোচনা করব আজকে নারীদের বিষয়ে। তো সেই নারী বিষয়ে প্রশ্ন কিছু একটা করে নেব ম্যাডামের কাছ থেকে, যে বর্তমান নারীরা সমাজে যে ভূমিকা পালন করছেন
সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, একটু জেনে মূল্যায়ন নেব। করব, ঠিক আছে। এটার মধ্যে না এই আগেই ফার্স্টেই বলে নিই, আপনাদের চ্যানেলটার নাম যেহেতু পজিটিভ বার্তা, এটা আমাকে খুব অ্যাট্রাকশন করেছে। আমি সব সময় পজিটিভ থাকতে চাই, নারীদের বিষয়েও পজিটিভ কথাবার্তা আমার, মানে নারীদের চিন্তাধারাগুলো পজিটিভ হওয়া চাই। বর্তমানে নারীরা অনেক স্বাধীন হয়েছে, অনেক কিছু করছে, অনেক কিছু, কিন্তু তাদের চিন্তাধারার মধ্যে একটা এসে গেছে, মানে আমরা তো নারী, কিন্তু আমরা যত পুরানো আমল থেকেই দেখি না কেন, আমরা পুরানো মানে একেবারে সেই আমলে খনা, তারপরে এই যখন এই যে স্বাধীনতা যুদ্ধের সময় যারা করেছে, রানী লক্ষ্মীবাই, যাদের নাম আমরা করতে পারি, এনারা সবাই কিন্তু মানে পুরুষের থেকেও এরা শক্তিশালী। এবং নারীরা সবসময়, যেহেতু পুরুষ আসছে কোথার থেকে, পুরুষ তো নারীর কাছ থেকেই তো সে তার জন্মটা পাচ্ছে, একদম। তা কাজেই পুরুষ তো নারীকে কোনোভাবেই দমিয়ে রাখতে পারে না। কিন্তু যখন আমাদের সমাজে কোনো রকম একটা অশ্লীল ঘটনা ঘটছে বা কিছু হচ্ছে, সেটার হলো ব্যাপারটা আলাদা, আমি বলছি। কিন্তু এখনকার দিনের নারীরা অনেক সময় মনে করছে কি, যে আমি যেহেতু বাইরে ঘরে কাজ করছি, সেহেতু ঘরে কাজ করাটা আমার মানে আমার ঠিক স্বভাব হয় না, আমি এটা করব না। এই জিনিসটা ঠিক না। প্রত্যেকের একটা প্রকৃতিগত একটা থাকে। নারীরা কিন্তু এই যে ঘরের কাজগুলো করা, এগুলো নারীরা যত মানে যত্ন করে করতে পারে, পুরুষরা কিন্তু সেটা পারবে না। সেই জিনিসটা নারীরা যদি মনে করে, যেমন আমিও কিন্তু সবসময় কিন্তু মানে আর্নিং এর মধ্যেই আছি, কিন্তু আমি কোনো সময় এটা ভাবতাম না যে আমি আর্নিং করি বলে আমার হাজবেন্ড এসে আমাকে রান্নাবাড়া করে খাওয়াবে, সে কেন করবে না। অনেকের কাছে কথা শুনি যে আমরা কি নারী বলে পচে গেছি, পুরুষরা কেন করবে না। প্রকৃতিগত কতগুলো জিনিস থাকে। সূর্য দিনের বেলায় ওঠে, আলো দেয়, চাঁদ রাত্রিবেলা উঠে স্নিগ্ধ আলো, আমাদের লাইট জ্বালতে হয়, কিন্তু সেই লাইট যদি আমরা দিনের বেলা জ্বালি, সে কিন্তু ম্লান হয়ে যায়। কাজেই প্রকৃতিগত কতগুলো জিনিস আছে। মেয়েরা যেটা আমরা সাবলীলভাবে ঘরের কাজগুলো করতে পারি, সেটা তারা পারে না। এবং নারীদের কিন্তু এটা বলবো এক্সট্রা শক্তি, সেটা সবাইকে স্বীকার করতে হবে, সেটা পুরুষদের স্বীকার করতে হবে। পুরুষরা স্বীকার করে না যে তা না, শুধু যে নারীরাই মানে কি বলবো অত্যাচারিত হয় বা লাঞ্ছিত হয় এমন না। অনেক নারীরা, আমাদের এই নারীদের ব্যাপারে তো মানে অনেক রকম আইন বেরিয়েছে, যাদের কারণে আইনগুলো বেরিয়েছে তারা কিন্তু অনেক সময় এটা সুযোগ পায় না। কারণ যারা কথা বলতে পারে না, যারা অত্যাচারিত হয়, যারা লাঞ্ছিত হয়, তাদের জন্য কিন্তু আইনগুলো অনেক সময় দেখা যায় মানে নারীরা মানে কি বলবো অন্যভাবে ব্যবহার করে পুরুষদের বা সংসারকে বা ইয়েকে লাঞ্ছিত করছে। হ্যাঁ, সেই জিনিসটাকে মানে আমি সেই জিনিসটাকে কিন্তু সমর্থন করি না। নারী হিসাবে কিন্তু আমি সেটাকে সমর্থন করি না। আমি এখনো পর্যন্ত ফরেনসিক ইউনিভার্সিটিতে কাজ করি, তাই এখানে আমাদের অনেক মানে মহিলারাও তো কাজ করে, অনেক কম বয়সী মহিলারা, আমার অর্ধেক বয়সের মহিলারা, আমি তো এখানে বয়স্ক একজন, তো অনেকের থেকেই কথাবার্তাগুলো নেই। তারা যেমন কিভাবে বলে, যেমন বিয়ে করব, আমি সিঙ্গেল চাইল্ড বিয়ে করব। কেন করবে সিঙ্গেল চাইল্ড? বলে না, অতজনকে আমি বিয়ে করতে পারবো না। ও মা, তোমার পাড়াপাড়ির তো কিছু নেই, তুমি যা করার করবে। আর আমি ব্যক্তিগতভাবে যেমন আমার আছে, আমি না প্রশংসা করবে কেউ, এটা আমি খুব একটা মানে আমি বরং আমার মামা শুনে বলে কি, তুই হলি অন্য গ্রহের জীব। আমি বলি, যে আমার প্রশংসা করে সে আমার শত্রু, আর যে আমার নিন্দা করে সে আমার মিত্র। মানে আমার চিন্তাধারা এটা। হ্যাঁ, যে সবসময় অনেকের ধারণা কি শুধু প্রশংসা পাওয়ার জন্যে, অনেকে প্রশংসা পাওয়ার জন্য কাজ করে। আমি কোনো কাজ প্রশংসা পাওয়ার জন্য করি না। আমি এই যে ত্রিপুরাতে এসেছি, ত্রিপুরাতে আসার পরে এই যে চাকরি করছি, শুধু তাই না, আমি ঘরকে সমানভাবে আমি মানে সময় দিই। আমি যতখানি চাকরি করি ঠিক ততখানি সময় দিই। আমি প্রথম এসেছি যখন, তখন আমি বিলোনিয়া চাকরি পেয়েছিলাম। আমি বিলোনিয়া ডেলি প্যাসেঞ্জারি করতাম এখান থেকে, কিন্তু সংসারকে রক্ষা করে তারপরে করতাম। এই যে আমার বড় ছেলে মানে তখন উমাকান্তি স্কুলে পড়ে, ওর বাবা ইয়েতে চাকরি করে, আমার ছোট ছেলে আমার কোলে থাকে। এই অবস্থায় আমি বিলোনিয়া চাকরি করতাম। আমি কিন্তু আমার সকালবেলা ওর বাবা খাবে, ছেলে খাবে, সেই ব্যবস্থাটুকু করে দিয়ে তারপরে কিন্তু আমি কাজে যেতাম, আবার রাত্রিরে আসতাম। তো কিন্তু কোনোদিন আমি ক্লান্ত হইনি বা আমার ক্লান্তি আসেনি, বা আমার মনে হয়নি আমি যে এসছি এতখানি পরিশ্রম করে, ওর বাবা কেন আমাকে রান্না করে খাওয়াবে না, এই কথা আমার কোনোদিন মনে হয়নি। আমি এখনকার নারীদের এইগুলো কথাগুলো শুনলে, ওদের এইগুলো আমার কাছে মানে নেগেটিভ অ্যাকশন লাগে। মানে নারীরা সুযোগ পেয়ে এটাকে নেগেটিভ ভাবে ব্যবহার করছে, এরকম মনে হয় আর কি। যদিও এটা হয়তো আমি অন্যের কাছে কথাটা নিয়েই হবে না, মানে সমর্থন করবে না কেউ,
আমি সবসময় পজিটিভ ভাবনাই ভাবতে চাই, যার জন্য আমার পজিটিভ কথাটার উপরে খুব অ্যাট্রাকশন আছে। আপনাদের চ্যানেলটাকে এই পজিটিভ বার্তা বলেই আমি একটু অ্যাট্রাকটিভ বেশি হয়েছি আর কি। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সত্যি আমরা পজিটিভিটির সঙ্গে চলতে চাই এবং হ্যাঁ, পজিটিভ ভাবে হ্যাঁ, এগোতে চাই। হুম। আমাদের লক্ষ্য হচ্ছে পজিটিভ, বি হ্যাঁ। পজিটিভ, থিঙ্ক পজিটিভ, পজিটিভ বার্তা। আমাকে মনে আছে এখনো এখানে, মানে উনি মারা গেছেন এখন, বেবি গুপ্তা নামে একজন ছিলেন। আমাকে বলে, জানিস মানে নারী বলি আমরা যে বাইরে ঘরে কাজ করব, নেত্রী হব, অমুক হব, আমাকে জানিস ইন্দিরা গান্ধী চা করে খাইয়েছে। হ্যাঁ, মানে এটাকে উনি কি দিলেন, ইন্সপিরেশনটা কি দিলেন? উনি তো তখন প্রাইম মিনিস্টার মানে একজন, তা উনি ওনাকে যদি চা করে খাওয়াতে পারে, তাহলে আমরা বাইরে কাজ করে এসে ঘরের কাজ কেন করতে পারবো না? আমি এই জিনিসগুলো পছন্দ করি, মানে একটু কম পছন্দ করি, মানে এগুলো মনে করি যে এটা আমারই ডিউটি। অবশ্যই। হ্যাঁ, আমারই ডিউটি। আর এটা আমি নিজের কাছে নিজে মানে সেলফ সার্টিফাইড যে আমি কখনো ক্লান্ত হই না, এটা আমার নিজস্বই। এটা তার বলে যে সবাই ওরকম ক্লান্ত হবে না, কাজ করবে না বা ওই ভাবনা ভাববে না, যেটা যে ভাবছে সেটা তার ভাবনা। সবাইকার শরীরের পরিস্থিতিও হয়তো সমান হয় না। সেটাই আমার যেমন মানে ওরকম হয় না আর কি। আর আমার করার মধ্যে আমার একটা এনার্জি, এমনি একটা এনার্জি আসে। হ্যাঁ, আমি অফিসের মধ্যেও যেরকম আমার গ্রুপ ডিকে আমি কিন্তু কোনো সময় অর্ডার করি না, কোনো সময় করি না। আমি কাজটা করতে আরম্ভ করলাম, সে দেখে যদি আসে, তাই আমি কোনো সময় অর্ডার করে কাউকে কাজ করাই না। আমার বাড়িতে কোনো মেড সার্ভেন্ট নেই, কোনো দিনই ছিল না। আমি বাচ্চাদের নিজেই করেছি, লুক আফটার করেছি, বা যেভাবে করার দরকার হয়। অনেক ঝামেলা পুয়েছি, কিন্তু ঝামেলা পোয়ালেও সেগুলো তো আমি ওভারকাম করে গেছি। এখন ওরা বড় হয়ে গেছে, এখন আমি নতুন আছি। সত্যি শুনে খুব ভালো লাগছে যে এরকম একজন আমাদের নারীকে আমাদের মধ্যে পেয়েছি, যিনার কাছ থেকে আমরা অনেক ইন্সপায়ার হতে পারি উনাকে দেখে এবং উনার কথা শুনে। সত্যি খুব ভালো লাগছে যে আপনি এত পরিশ্রমী এবং না, বর্তমান মেয়েদের চিন্তাধারাগুলো এভাবেই একটু করা উচিত, যে ওটা তো ওরা অতভাবে পারবে না, সেহেতু আমরা কেন করব না। মানে ওরা যে বলে পুরুষ নারী সমান সমান, আমাদের তো শারীরিক গঠনেই আমাদের ঈশ্বর আমাদের একটু আলাদা করে দিয়েছেন, কারুকে একটু বেশি শক্তি দিয়েছেন। কোনো পুরুষ কি ইচ্ছা করলে একটা গর্ভধারণ করতে পারবে? নারীরা এইটা যে এত সাথে মানে করে, এটা তো একটা মানে কি বলবো, নারীদের সমাজের একটা প্রচলিত চলে এসেছে এইভাবে যে আমরা নারী পুরুষ সমান, কিন্তু আসলে না, প্রকৃতি ওইভাবে আমাদের সৃষ্টি করেছে। যে আমি বলছি না এর জন্য যে নারীদের নত হয়ে থাকতে হবে, সেই কথা বলছি না, কিন্তু প্রকৃতিগত যেটা, চাঁদ বলি জ্বলে আমার দিনের বেলায় উঠবো, তুমি তো দিনের বেলায় উঠতে পারবে না কোনো দিনই, তাহলে তো তুমি সেই রাত্রিই আনবে। চাঁদ সবসময় রাত্রিই আনবে, সূর্য দিন আনবে, সেই রকম আর কি। আমি নারীদের এই চিন্তাধারাটার কথা বলছি, এটাই আমার মনে হয়। আমি এই বিষয়গুলোকে এইভাবে ভাবি আর কি। খুব সুন্দর, খুব ভালো লাগছে ম্যাডামের সাথে আলোচনা করতে। সত্যি খুব সুন্দর কথা বলছেন উনি। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং জানতে পারবো। একদম পজিটিভ ভাব নিয়ে যে চলাফেরা ওনার মধ্যে, সেই জিনিসগুলো আমরা দেখতে পাই এবং উনি কিভাবে ক্লান্ত হন না এবং সেইভাবে কাজ করে যান, এবং সত্যি খুব ভালো লাগছে। তো আমরা আলোচনা আরো আগিয়ে নিয়ে যাব, আমরা সঙ্গে থাকুন। তো আপনি কি মনে করেন যে নারীরা এখনো সমাজে সব ক্ষেত্রে সমান সুযোগ পাচ্ছে? সমান সুযোগ হয়তো পাচ্ছে না, কিছুটা তো মানে নারীদের কোনো জায়গা আছে, যেমন যেখানে নারীদের কাজ করতে গেলে অসুবিধা হবে, সেই জায়গায় তারা সুযোগ পাচ্ছে না। মানে শারীরিকভাবে তো সেখানে তাদের অক্ষমতা আসছে আর কি। তো শারীরিকভাবে অক্ষমতা এলে, যেমন একটা পুরুষ যতখানি মানে ওজন ক্যারি করতে পারে, একটা মেয়ে হয়তো সেটা পারছে না। হ্যাঁ, তখন সেখানে পুরুষকেই নিয়োগ করতে হচ্ছে। কিন্তু সেটার জন্য যে সে সুযোগ পাচ্ছে না, সে না। আমরা তো এখন স্কুল কলেজে আমরা তো সবাই সমানভাবেই পাচ্ছি। সমানভাবে কি একজন ফিমেল স্টাফকে কি কম বেতন দিয়ে ইয়েকে দেওয়া হচ্ছে? সেরকম তো হচ্ছে না, সেগুলো তো আমরা সমানই পাচ্ছি। কিন্তু যেখানে শারীরিক বা কায়িক পরিশ্রমের দরকার হচ্ছে, সেখানে পুরুষদেরই বেশি যেতে হচ্ছে আর কি, প্রাধান্য পাচ্ছে, যেতেও হচ্ছে। বা আমি বেতন বৈষম্য কিরকম কি আছে এগুলো আমার ধারণা খুব একটা নেই। যেমন অনেক ক্ষেত্রে বলা হয় যে নারীদের বেতন কম দেওয়া হয়, আমি এরকম কোনো জানি না অবশ্য, যে এরকম সত্যি আছে কিনা, সেগুলো আমি জানি না। তো আমরা এটা আলোচনা করবো না এখানে। না, এখানে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসবো না, এটা আমাদের আলোচ্য বিষয়ও নয়। তবে নাইলে তো নারীরা মোটামুটি
এখন তো কলকাতা থেকে আগরতলা আসি যে মহিলা পাইলটই তো দেখি প্লেন চালায়। একদম তা কাজেই আমরা কোনখানে নেই, কোনখানে যুদ্ধ পিছিয়ে, প্লেনও পিছিয়ে চালাচ্ছি আমরা তো, মানে এমনি প্লেন তো চালাচ্ছি, যুদ্ধের প্লেনও চালাচ্ছে। আর এখানে এখন আগরতলার মধ্যেই দেখতে পাচ্ছি যে ওই যে রয়্যাল এনফিল্ড মেয়েরাও চালাচ্ছে বাইক। একদম ঠিক। তাইলে আমরা কোনখানে পিছিয়ে আছি? আমরা কোনখানেই পিছিয়ে নেই। তবে পিছিয়ে যেমন থাকবো না, তেমন চিন্তাধারাগুলোকে পজিটিভ রেখে আমরা যা কাজ করব পজিটিভ রেখেই করবো। একদম খুব সুন্দর কথা এটা। যা করব আমরা পজিটিভ রেখেই করব, পজিটিভ রেখেই করবো, পজিটিভ ভাবনাকে সঙ্গে নিয়েই চলবো। আর অমুকে আমাকে এই বললো সেই বললো, এগুলোতে কোনো ইয়ে না। আমি আমার কাজ যদি ঠিকভাবে করে যাই, তাহলে আমাকে কেউ কিছু বললেও সে 2 দিন 3 দিন 5 দিন বলবে, তারপরে সে নিজেই চুপ করে বন্ধ যাবে। হয়ে যাবে। হ্যাঁ, কাজেই আমার কাজটা আমার পজিটিভ ভাবে করে যেতে হবে। আর কোনো ভালো কাজ করতে গেলে পেছন থেকে নেগেটিভ আসবেই না, সে হ্যাঁ বলবেই, যত ভালো কাজই করুন না কেন বলবে তখন যে এটা আপনি যে করেছেন এটা ঠিক হয়নি। হয়তো আপনি ভালো ভেবেই করলেন একটা কাজ, এরকমও তো দেখা যায়, ভালো ভেবেই আমি করলাম কিন্তু কাজটা তার কাছে খারাপ হয়ে গেল, তার হয়তো একটা ক্ষতি হয়ে গেল, কিন্তু আমি তো ভালো ভেবে করেছিলাম, ঠিক আছে, এটা আমি ফেলিওর হলাম। আমি নেক্সট টাইম আবার যখন করব তখন একটু চিন্তা ভাবনা করে আমি আবার করব। যেমন অনেকে বলে না যে তোমাকে যে অমুকে দেখে না, তুমি কেন তার ব্যাপারে কর্তব্যগুলো করো, ইয়ে করো। আমি কর্তব্যের থেকে সরে আসতে চাই না। সে আমাকে হয়তো নেগলেক্ট করলো, বা সে হয়তো আমাকে কোনো সময় সাহায্য করেনি বা কিছু করেনি, যাই করুক না কেন, তার যখন প্রয়োজন পড়বে, আমার যদি সামর্থ্য থাকে, আমার টাকা পয়সা দিয়েই হোক, শরীর দিয়েই হোক, বা সময় দিয়েই হোক, সবকিছুই তো ব্যাপার আছে। আমি তো সময় না পেলেও তার জন্য দিতে পারবো না। তো সেটা আমার যদি সব দিক পজিটিভ থাকে, আমি কেন করব না? নাই বা সে আমার জন্য করলো। আমার সেই সব চিন্তাধারাগুলো মানে আমি মানে বর্তমান সমাজে মেয়েদের এই ভাবনাটা কিন্তু অনেক বড় ভাবনা। আমার জন্য কেউ কিছু না করলো আমি করে যাব। হ্যাঁ, অনেকে বলে না, আমি অফিসে খুব এটা নিয়ে আমার সাথে খুব তর্ক হয় বলতে, আমি সব অফিসে গেলেই শুনি, জানেন তো দিদি, আমি অমুকের জন্য করি, সে আমার জন্য কিছু করে না। আমি বলেছি একদম উল্টো কথাটা বলুন, যে আমার জন্য সবাই করে, আমি কারোর জন্য কিছু করতে পারছি না। আপনার মধ্যে যখন এটা আসবে, যা অভাবটা, যে আপনি কারোর জন্য কিছু করতে পারছেন না, তখন দেখবেন যে সবাই আপনাকে ভালোবাসে, এইটা আপনার মনের মধ্যে আসবে। হ্যাঁ, কিন্তু মানুষ কিন্তু সবসময়, এদের আমি চিন্তাধারাটা মানে ঠিক এখনো পর্যন্ত দিয়ে দিতে পারিনি যে আমাকে কেউ করছে। আমি তো মনে করি কি, যে সবাই আমার জন্য করে, মানে আমার আরেকটু কিছু করা উচিত, সবার জন্য আরেকটু কিছু করা উচিত, করতে পারছি না, আমি মনে করি। অনেক বড় ভাবনা, অনেক বড় কথা, কিন্তু এটা ঠিক একদম। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে সত্যি খুব সুন্দর কথা বলছে। তো এরপরে আবারও আসবো যে কর্মজীবী নারীরা পরিবার ও কর্মক্ষেত্রের মধ্যে কিভাবে ভারসাম্য তারা বজায় রাখে, একটু ওই তো সেই কথাটাই তো বললাম, ভারসাম্য বলতে আমার অফিসেও 8 ঘন্টা ডিউটি দিতে হচ্ছে, আমার 24 ঘন্টা সময়ের মধ্যে আমাকে বিশ্রামও নিতে হবে। আমি তো সর্বক্ষণ নিয়ে করতে হবে না। এখন আমার বিশ্রাম লাগে কি নাই সেটা ব্যাপার না, সবারই লাগবে। আমাদের বিয়েগুলো এইভাবেই বোধহয় ব্যবস্থা করা আছে, 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা ঘরে বিয়ের কাজ। হ্যাঁ, তো সেরকম ভাবে করা আছে। কাজেই মানে যারা কর্মজীবী তাদের সেইভাবেই অ্যাডজাস্ট করতে হয় আর কি, অ্যাডজাস্ট করে নিতে হয়। সবকিছুই যে আমাদের মনের মতন হবে বা হয়ে যাবে, যেই কাজটা আমার প্রায়োরিটি তখন প্রথমটা করব, তারপরে করব না। যেমন আমাকে তো দেখতেই পাচ্ছেন, আমি একটু পুজো টুজো নিয়ে বেশি করে থাকি। তা আমি ছুটির দিনে এইটা সময়টাকে দিলাম, অফিসের দিনে দিলাম না, ঠাকুরের পায়ে ফুল দিয়ে চলে গেলাম অফিসে, কারণ ওইটা আমার প্রায়োরিটি। হ্যাঁ, বা কেউ আমার কাছে খাওয়ার জন্যে বা ইয়ের জন্য আমাকে আজকে বলা আছে যে আজকে আমাকে একটু, তো সেটা প্রায়োরিটি দেখে আমি ফার্স্ট সেটা করলাম, এরকম আর কি। এটা আমার চিন্তাধারা। এটা আসলে এই চিন্তাধারাটা খুবই সুন্দর, এবং যেটা আমাদের প্রথম কাজ, যেটা মনে হবে যে না আমরা এই কাজটা প্রথমে আমাদের করা দরকার, সেটা প্রথমে করব, তারপরে নেক্সট যে কাজগুলো আসবে সেই পারপাস সেগুলো পরপর, সেটা সেইটাই প্রায়োরিটি অনুযায়ী করব। একদম ঠিক কথা বলেছেন। ঠিক, ধন্যবাদ ম্যাডাম আবারও। তো এরপরে আবারও জানতে চাইবো যে গ্রামীণ ও শহরের মধ্যে যে মহিলাদের যে পার্থক্যটা, সামাজিক অবস্থানে যে পার্থক্য, সেটা তো অবস্থানে পার্থক্য হবেই। গ্রামীণ ওরা তো সব সুযোগটা পাচ্ছে না, যেমন স্কুল কলেজের ব্যাপারটাই এখন না হলে বর্তমানে গ্রামে টামে স্কুল হচ্ছে, পড়াশোনার সুযোগ পাচ্ছে, তারা শহরে এসে পড়ছে। আগের দিনে তো সেটা ছিল না। আগের দিনে কেন, বেশ কিছুদিন আগেও মানে গ্রামের মেয়েরা এত সুযোগ পেত না, এখন যেমন সুযোগ পাচ্ছে। মেয়েদের জন্য অনেক রকম প্রকল্প তৈরি হচ্ছে, অনেক কিছু দেখছে, মানে সুযোগ সুবিধা পাচ্ছে, ইয়ে করছে। এখন একটু কমছে, কিন্তু তবুও তফাৎ থেকেই যায়। শহরের মেয়েরা, তারপরে
ফাইন্যান্সিয়াল ব্যাপারও আছে, গ্রামের যেরকম অভাবের মধ্যে তারা কি পড়তে পারবে। যেমন এখন এই শহরের মেয়েরা যারা এস্টাবলিশড তারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে, কিন্তু অনেক প্রতিভা অনেক ট্যালেন্টেড মেয়েরা সব গ্রামেও আছে, কিন্তু ওরা তো ওই বাংলা মিডিয়াম স্কুলে পড়েছে, ফলে সব রকম সুযোগ সুবিধা তারা পেয়ে উঠছে না আর কি। ওদের মধ্যেও প্রতিভা আছে, সেই প্রতিভাগুলো খুঁজে বের করে নিয়ে, তবে এখন সব রকম দিক দিয়েই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, করা হচ্ছে, আরো ভবিষ্যতে হবে। হ্যাঁ, সবাইকেই সুযোগ দেওয়া হচ্ছে, মেয়েরা এখন পিছিয়ে নেই কেউ, তবে চিন্তাধারাগুলো সবার একটু পজিটিভ রাখা উচিত। যা আমি, হ্যাঁ, আর সবাইকে ওই প্রশ্নটা করা উচিত না, আমি কেন করব, মুখে কেন করবে না, আমার কাজটা আমি করে যাই না, আমার কাজটা আমি করে যাই, তাইলে ওই কথাটা মাথায় আসবে না। নেগেটিভ চিন্তাটাই তখন কোনো নেগেটিভ চিন্তাই মাথায় আসবে না, মাথায় আসবে না। ধন্যবাদ আবারও। তো এরপর ম্যাডাম আবারও একটা প্রশ্নে আসবো যে সমাজে নারীদের বিরুদ্ধে সহিংসতা রোধে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, যদি একটু বলেন। সহিংস ব্যাপারে তো মেয়েদের জন্য আইন প্রচুর তৈরি করা হয়েছে, কিন্তু আইন তো আর কেউ পুলিশ বলুন মন্ত্রী বলুন ঘরে গিয়ে গিয়ে তো আইনটা ইয়ে করে দিয়ে আসবে না। ওই জন্যই তো বললাম, আমি যেমন একটা মেয়েকে বলেছিলাম, বলে আমার হাজবেন্ড এসে মদ খেয়ে মারধর করে, আমি বলি তোমার ঘরে কোনো লাঠি সোটা বটি দাও কিছু নেই, বলে আমরা তো ওই বংশের মেয়ে না। তাহলে তুমি কি যখন অ্যাটাক করছে তোমাকে কেউ, তোমাকে একটা কুকুর কামড়াতে আসছে, তখন কি তুমি কুকুরকে বলবে নে এসে কামড়া, বলবে? বলবে না। আমি ওকে যখন বলছি, আমি বলছি কেউ কোনো বংশের থাকে না, যখন আমাকে কেউ অ্যাটাক করছে তখন আমার মানে প্রত্যুৎপন্নমতিত্ব দিয়ে তাকে আটকাতে হবে। হ্যাঁ, এই যে আমি ভাবি তাই যে এই যে এত ইয়েকে পুড়িয়ে দিচ্ছে, মেরে ফেলছে, ইয়ে করছে, এরা কেন কোনো রকম মানে ইয়ে করতে পারেনি, হয়তো পারেনি, সুযোগ পায়নি। যাদের জন্য আইনগুলো তৈরি করেছে, তোমরা ওখানে গিয়ে বলবে সেখানে গিয়ে বলবে, তারা কিন্তু কিছুই বলছে না, তারা কিন্তু ওই মার খেয়েই যাচ্ছে। আর যেরকম আর যারা মানে সোচ্চার, যারা হয়তো তারা উপরন্তু নিজের এই সহিংস ব্যাপারটা কি, এই তারা হিংসাটাকে নিজেরা প্রয়োগ করছে, মানে মহিলারাই তখন পুরুষদের ইয়ে করে দিচ্ছে, মানে ওদের কিন্তু আক্রমণটা ওদের দিক থেকে আসছে। এমনও তো আছে যে অনেক ভালো ছেলেরা এই মেয়েদের এই ইয়েগুলোর দ্বারা আক্রান্তও হচ্ছে। মেয়েরা যখন আক্রান্ত হয় তখন কেন ওরা মানে প্রোটেকশনের ব্যাপারটা নিজের থেকে করে না, ওই যে আমি তো অমুক বংশের নেই, তমুক বংশের নেই, কথাগুলো ঠিক না, এই কথাগুলো খাটে না এখানে। নিজেদের শিখতে হবে। তবে বলবে কি সবাই কি আর ক্যারাটে শিখবে যে একদম ইয়ে করে দেওয়ার জন্য? আরে তোমাকে যখন কোনো কেউ অ্যাটাক করবে, রাস্তায় করুক, ইয়েতে করুক, যেখানেই করুক, তুমি একটা প্রোটেকশনের ইয়ে করো না, করো, নাহলে চিৎকার করো, নাহলে চিৎকার করো, চিৎকার করলেও তো 5টা লোক আসবে, তোমাকে প্রোটেকশন দেবে না? এই সব জিনিসগুলো নিজের থেকে করতে হবে। আমাকে কেউ অ্যাটাক করলে আমি চুপ করে থাকবো, চুপ করবো, মার খাবো, এই করবো, সেটা তো হয় না। হ্যাঁ, এগুলো করে নিতে হবে। আমার গলা তো আছে, আর কিছু না থাক, আমার আর কোনো অস্ত্র না থাক, আমি বাঁচাও তো করতে পারি, তাইলে তো আমার 5টা লোক আসবে। এটাই ঈশ্বর আমাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছে, সবই দিয়েছে, পা দিয়েছে, এগুলোকে ঠিকঠাক ভাবে ইউজ করতে হবে। ঠিক ইউজ করতে হবে, এটাই আর কি। না হলে আমরা পড়ে পড়ে মার খাবো। একদম ঠিক কথা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আবারও আসবো যে আপনি কি মনে করেন যে নারীদের নেতৃত্ব দানকারী ভূমিকা বাড়ছে? হ্যাঁ, বাড়ছে, নেতৃত্ব তো পাচ্ছেই, কারণ এখন আমাদের রাষ্ট্রপতি মহিলা, তারপরে ইয়েতে মুখ্যমন্ত্রী তো আছেই, দিল্লিতে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মেয়েদের আছেও, আগেও ছিল, এখনো হ্যাঁ বাড়ছে, অবশ্যই বাড়ছে। অফিস লেভেলে অফিসার টফিসার সব তো অনেক উচ্চ ক্ষেত্রে জাজ হচ্ছেন, মহিলাদের নেতৃত্ব বাড়ছে, অবশ্যই বাড়ছে। তো আপনি কি মনে করেন বর্তমান সমাজে নারীদের নিজের পায়ে দাঁড়ানো, যেটা বলে আর কি, নিজের নির্ভরশীল হওয়া, সেটা কি খুবই দরকার? একদম হ্যাঁ, নির্ভরশীল হওয়াটা তো খুবই দরকার। তবে নির্ভরশীল হওয়ার জন্য যে আমার মানে পরিবারকে ইয়ে করতে হবে সেটা না, নির্ভরশীল হওয়াটা প্রত্যেকেরই দরকার আছে। আর মানসিকতাটা এরকম থাকতে হবে, ও আমাকে দেখবে, যেমন আমার ধরুন আমার 2 ছেলে, আমি যদি এখন থেকে ভেবে রাখি যে আমার ছেলেরা আমাকে দেখছে না বা করছে না বা কিছু না, ওই দরকার নেই, আমি আমার মতন করে চলবো। আরে যখন আমার হাত চলছে না, পা চলছে না, তখন আমি তো মনে করি আমার ছেলে কেন, একটা পাড়ার ছেলেও যদি দেখে সে এসে আমাকে হেল্প করবে, আমি এই দৃষ্টিভঙ্গিতে চলি। কাজেই ওই কেউ করছে না, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর দরকার। তবে সবাই যে আমার এখানে যদি ত্রিপুরাতে 40 লক্ষ লোকই তো আর স্বনির্ভর হয়ে যাবে না। তবে মেয়েদের মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, যে যেরকম ভাবে পারে। কেউ যদি চাকরি না পায়,
চাকরি না পেলেও তো অনেক রকমের পদ্ধতি হ্যাঁ, আছে অনেক ইয়ে পদ্ধতি করার। এখন হ্যাঁ, আমি যেমন ধরুন প্রথম এসেছি ত্রিপুরায়, যখন এসেছি 7 বছর কিন্তু চাকরি পাইনি আমি, সরকারি চাকরি। কিন্তু আমি 89-এ ত্রিপুরায় এসেছি, 97 থেকে সরকারি চাকরি করি। কিন্তু আমি ওই যে 7 বছর আমি কিন্তু বেকার ছিলাম না, বেকার ছিলাম না। আমি দৈনিক সংবাদে দেখলাম আজকে অমুক জায়গায় একটা কাজের ইয়ে নিচ্ছে, মাধ্যমিক পাস টাস বা কিছু লাগবে, তা ঠিক আছে যাই না, দেখি না। ওরা হয়তো বললো যে আপনাকে কি কাজ দেবো, এরকম করেছি আমি, এরকম কাজ, কি কাজ দেবো আপনাদের, যা মাধ্যমিক পাশে যে কাজ দেবেন আমাকেও সেই কাজই দিন। আমি একটা করেছি, এখন আছে কিনা জানি না, ওই সংস্থাটা নেই অবশ্য। ওই কার্ড বিক্রি করতাম একটা, হ্যাঁ, তাই সেই কার্ডটা বিক্রি করলে, মানে কার্ডটা 200 টাকা দিয়ে বিক্রি করতাম, আমার পাওনা হতো 20 টাকা, মানে কমিশন আর কি। এও করেছি। তারপরে আমি এখানে ওই নানান রকমের যে এই ইয়েগুলো হয়েছিল, চিটফান্ড টিটফান্ড যে বলে, এই কাজগুলো আমি করেছি। চাকরি পেয়েছি অনেক পরে, না পেলে কি হয়েছে, যেটা পাচ্ছি সেটাই করছি। আমি নিজে তো চুরি করছি না, আমি নিজে চুরি করছি না, কাউকে মারছি না, কারুরটা কেড়ে আনছি না, আমি আমার মতন করছি। যে হ্যাঁ, আমাকে যখন সংসারকে হেল্প করতে হবে তখন আমি করছি, এবং আমার হাত খরচের জন্য আমি আরেকজনের কাছে চাইবো, দরকার নেই, আমি করছি। এইরকম আর কি, যে বসে বসে কাউকে হ্যাঁ, বসে বসে কাউকে দোষ দেবো কারুর উপরে, ও কেন আমার রেসপন্সিবিলিটি নেয় না, এই জিনিসগুলো আমি পছন্দ করি না আর কি। খুব সুন্দর, খুব ভালো কথা। তো আবারও আসবো ম্যাডামের কাছে আবারও একটি প্রশ্নে, যে নারীদের আত্মনির্ভর করতে শিক্ষা ও প্রযুক্তির কি ভূমিকা রয়েছে? হ্যাঁ, শিক্ষার তো ভূমিকা অবশ্যই আছে। শিক্ষার ভূমিকা না থাকলে সে তো কিছু জানতেই পারবে না। চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ হলে তো সে কথাও বলতে পারবে না যে এটার পরিপ্রেক্ষিতে কি বলা যায়। তাকে একটা কাগজ দিলাম যে দেখো এটার মধ্যে পড়ে এটা ইয়ে আছে। যেমন আমি বলতাম কি, ওএনজিসিতে আমি চাকরি করেছিলাম 6 মাস, অ্যাডহকে চাকরি করেছিলাম। স্টুডেন্টরা এসে বাংলা পত্রিকা যে ছিল পড়তে পারে না, আমি বলছি তোমরা যে মাতৃভাষাটাই জানো না, তাইলে তো তোমরাও তো শিক্ষিত হয়ে অশিক্ষিত। মাতৃভাষাটা জানো না, তোমাকে তোমার বাড়ির কাজের লোক হয়তো বললো বাবু চিঠিটা পড়ে দাও, এখন তো চিঠিপত্র জানেও না, ছেলে মেয়েরা চিঠিপত্র কি জিনিস জানে না। আমি পোস্ট কার্ড নিয়ে নিয়ে দেখাই ওদের। তারপরে তাহলে তো তুমি পড়তে পারবে না, কারণ তুমি তো ইংলিশ ছাড়া কিচ্ছু পারো না, আগে মাদার টাংটা শেখো, তারপরে তুমি অন্য, নাহলে তুমি শিক্ষিত হবে না। কিন্তু মাদার টাং সবারই জানতে হয়। তুমি কি মনে করো এই যে তুমি এখান থেকে ইয়ে করবে, আমেরিকায় চলে যাবে, অমুক জায়গায় চলে যাবে, সেই জন্য তোমার ইংলিশটা দেখো, মাতৃভাষাটা আগে জানার দরকার আছে। হ্যাঁ, মাতৃভাষা জানি না, এটা খুব গর্ব করে বলে। ওই আমার ছোট ছেলে হলি ক্রসে পড়তো, হলি ক্রসের গার্জিয়ানদের আমি খুব ভয় পেতাম, মানে ওদের কাছে কাছে আমি থাকতাম না, কারণ ওদের কথাবার্তা শুনলে আমার খুব ভয় লাগতো। আমি ভাবি বাবা মানে আমার ছেলে বেরিয়ে যাক, তাহলে আমি এমন গার্জিয়ান ছিলাম, আমি গাছতলায় একা একা দাঁড়িয়ে থাকতাম, কারণ ওদের কথাবার্তা শুনলে আমার ভয় লাগতো। সেই রকম আর কি, আগে মাতৃভাষাটা ইয়ে করার দরকার, শেখা দরকার। তো আমরা দেখি যে এখনো আমাদের সমাজে অনেক শিক্ষিত মহিলারা আছেন বা অনেকেই আছেন, তারা বলেন যে আমি আমার বাংলা পড়তে পারি না, মানে বাংলা পড়তে পারি না, আমার ছেলে বাংলা জানে না। হ্যাঁ, এটা খুব গর্ব করে বলে, কিন্তু এটা গর্বের বিষয় নয়। হ্যাঁ, এখন কি আমেরিকায় গেলে বলবে যে ওরা হয়তো বাংলা শিখলো, এই যে সব ইয়ে হয়ে চলে আসছে, ধর্মের ব্যাপারে চলে আসছে, এরা কি মাতৃভাষা বাদ দিয়ে তারপরে বাংলা শিখছে, ভাঙা ভাঙা বাংলা শিখছে, বলছে ভালো লাগছে। তা আমাদেরও সেরকম, আগে মাতৃভাষাটা শিখবো, তারপর অন্তত মাতৃভাষাটা পড়তে জানবো, বলতে জানবো, তারপরে না ইয়ে করবো। এবং কোন পরিপ্রেক্ষিতে কোন কথাটা বলতে লাগবে আমাদেরকে জানে না তো। এখনকার ছেলেরা বাংলা কথা বলতে গেলে ওরা জানে না কোনখানে কোন কথাটা বলতে হবে। আগে মাতৃভাষা না জেনে অন্য কথা বললে বড়ই ওটা নিজেদের কাছে, হ্যাঁ, এবং নিজেদের লজ্জা বলবো এটা। ঠিক, ধন্যবাদ। তো এরই মধ্যে আলোচনার মধ্যে ছোট্ট একটি বিজ্ঞপ্তি আমি বলতে চাই যে আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে মহৎ প্রকল্প নেওয়া হয়েছে, তা সত্যিই একটি যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মহিলা উদ্যোক্তা থেকে শুরু করে মিডিয়া ফোরাম ও ছাত্র সমাজ সবার সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ বাস্তবায়নের পথে আমরা গর্বিত, আমরা আশাবাদী। চলুন আমরা সকলে একত্রিত হয়ে একটা সবুজ পৃথিবী গড়ি। তো এই প্রসঙ্গে আমি ম্যাডামের কাছে বলবো যে আমাদের যে এই লক্ষ্য 1 বছরে 1 কোটি গাছ লাগানোর, এবং আমাদের প্রেসিডেন্ট স্যার যিনি আছেন ডক্টর মলয় পীর স্যার, ওনার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি, এবং আমরা বিভিন্ন জায়গায় দপ্তরে বলুন বা স্কুলে কলেজে গিয়ে আমরা সেখানে গাছ লাগাচ্ছি, এবং সেই লক্ষ্য আমাদের পূরণের এগিয়ে যাচ্ছি আমরা। তো এই বিষয়ে আপনি কি বলবেন?
না গাছ লাগানো তো খুব ভালোই, যে এখন যে বড় বড় গাছ ফাছগুলো কেটে ফেলা হচ্ছে না, এটাতে তো মানে পরিবেশ দূষণ যেটাকে বলে, যদিও অত বড় কথা আমি ব্যবহার করতে চাই না, মানে গরমটাতে গাছতলায় একটা দাঁড়ালে আমাদের যে মানে ক্লান্তি দূর হয়, যে গাছের যে এটা, সেটা তো অবশ্যই গাছ তো লাগানো দরকারি, এবং এই লক্ষ্যটা থাকা খুবই মানে এটা খুবই পজিটিভ বার্তা, পজিটিভ একটা মানে আমাদের ভাইব বা লক্ষ্য। তো এটাই বলবো যে গাছ আমাদের কি দেয় না, গাছ আমাদের শ্বাসের জন্য যে অবশ্যই সেটা দিচ্ছে, আসল জিনিসটাই তো আমাদের দিচ্ছে। এই যে বলে না রাত্রিবেলা গাছের তলায় ভূত ছিল, গাছের তলায় রাত্রিবেলা গেছে মারা গেছে, রাত্রিবেলা তো গাছও তো অক্সিজেন নিয়ে নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, তাই জন্য মারা যায়। যে গাছের জিনিসগুলো তো মানে এখনকার প্রজন্মের জানা উচিত। মনে করুন সায়েন্সে পড়লো না, সে আর্টস নিয়ে পড়েছে, কিন্তু সায়েন্স গাছের তো এটা সায়েন্স পড়লে অবশ্য জানা যাবে। তাছাড়াও ছোট ছোট ক্লাসেতেও ইয়েতেও জানা আছে, গাছ অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড, এগুলো জানে, সবাই জানে, জানে না যে তা না। তা সেই জন্য গাছ লাগানোটা জরুরি, অবশ্যই জরুরি। তবে এই গাছ বড় হতে হতে তো মানে আমাদের কয়েক প্রজন্ম চলে যাবে, মানে যেই গাছগুলো কাটা হয়েছে, হ্যাঁ যে গাছগুলো এখন যেমন বাড়ি করতে গেলে মানুষে বড় বড় আম গাছ কেটে ফেলছে, নারকেল গাছ কেটে ফেলছে, এই গাছ প্রচুর কাটা হচ্ছে, হ্যাঁ খুবই খারাপ লাগে। আমাদের বাড়িতেই তো, আমার শ্বশুর বাড়িতেই একটা আম গাছ ছিল, বিরাট আম গাছ, মানে প্রচুর আম দিয়েছে, দুঃখ লাগে সেটাও যে সে এত ফলন দিল অথচ তাকে কেটে ফেলতে হলো, মানে ঘর বাড়ি করার জন্য। সেটাই এখন গাছ লাগানোটা তো খুবই ভালো ইয়ে প্রকল্প, এখন তো সবাই এটা করছে, সেটা শুধু আপনাদের পজিটিভ বার্তা থেকে নয়, আমাদের স্কুল কলেজে সচেতন হয়ে গেছে, হ্যাঁ সচেতন হয়ে গেছে, স্কুল কলেজের থেকেও ইয়ে করা হচ্ছে গাছ লাগানো। একদম ঠিক। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে আবারও ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম তো কবিতা লেখেন, তো এরই মধ্যে ম্যাডামের কাছ থেকে একটা কবিতা আমরা শুনে নেব। না লিখে, ওটা তো প্রথমে বললাম আমি যে খুব একটা সেরকম ভাবে লিখি তা না, এখন একটা ছোটদের একটা কবিতা রবীন্দ্রনাথের আমি একটা আবৃত্তি করতে পারি, মানে প্রশ্ন, এটাও প্রশ্নই একটা, রবীন্দ্রনাথের কবিতা প্রশ্ন। মানে আমি বলছি, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা, তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর পাড়ে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল, মনে কর না চাঁদ উঠেছে যেন, মনে কর না উঠলো রাতের চারা, রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন? খুব সুন্দর, এটা আমরা ছোটবেলায় সবাই পড়েছি, সবাইকারই জানা এই কবিতা। আমার খুব ভালো লাগে এটা, সেই জন্যই এটা বললাম। খুব সুন্দর, আমরা পড়েছি এবং আমাদের এখনো ভালো লাগে, আবার নতুন করে শুনলে সত্যি খুব ভালো লাগে, এবং আপনার কণ্ঠে এটা আবারও শুনতে পেলাম, খুব ভালো লাগছে, এবং আপনি খুব সুন্দর করে এটা পাঠ করে শোনালেন, তো খুব ভালো লাগলো। তো ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডামের মূল্যবান সময় আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। ঠিক আছে, আমিও এসে এখানে খুবই আনন্দ পেলাম, এবং সব থেকে আমার বললামই তো প্রথমেই অ্যাট্রাকশনটা হচ্ছে পজিটিভ বার্তা, যেহেতু এটার নাম চ্যানেলটা, সেটাই কি আমি আর অনেক ধন্যবাদ সবাইকে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো বলবো আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য অবশ্যই চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। নমস্কার।